হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সে তোমাদের যে প্রথম অধ্যায়টি আছে, যার নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব জোট নিরপেক্ষ আন্দোলন অর্থাৎ নন অ্যালাইন্ড মুভমেন্ট সম্পর্কে। আর এই আজকের ক্লাসেই কিন্তু তোমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে। দেখো, এই টপিকটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবেই। তোমরা জানো যে তোমাদের প্রথম অধ্যায় থেকে 8টি এমসিকিউ আসবে, আর 8টির মধ্যে এই জোট নিরপেক্ষ আন্দোলন এখান থেকে কিন্তু 1 থেকে 2টি কোশ্চেন অবশ্যই থাকবে, ঠিক আছে। আর এবার 2026-এ কোন কোশ্চেন এসেছিল এই টপিক থেকে সেটা আলোচনা করব। দেখো, আগে বোঝো যে এই জোট নিরপেক্ষ আন্দোলনটা কি। দেখো, তোমরা জানো যে ঠান্ডা যুদ্ধ চলছিল কত সাল থেকে কত সালের মধ্যে? ঠান্ডা যুদ্ধ চলছিল 1945 সাল থেকে 1991 সালের মধ্যে। এই পিরিয়ড, এই সময়টাতে চলছিল ঠান্ডা যুদ্ধ অর্থাৎ কোল্ড ওয়ার, তাই তো? আর ঠান্ডা যুদ্ধ কি বলেছিলাম যে বিশ্বের মধ্যে ইউএসএসআর আর ইউএসএসআর যেটা একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র, সমাজতান্ত্রিক দেশ, আর ইউএসএ অর্থাৎ আমেরিকা যেটা ছিল একটা পুঁজিবাদী দেশ। তাহলে বিশ্বের মধ্যে তখন এই যে 1945 সাল থেকে 1991 সালের মধ্যে বিশ্বের মধ্যে দুটি শক্তি জোটের কেন্দ্রের সৃষ্টি হয়েছিল, যাকে দ্বিমেরুতা বলা হয়, তাই তো? একদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলি ছিল, আরেকদিকে আমেরিকার নেতৃত্বে অনেক পুঁজিবাদী দেশ ছিল। তাহলে এই যে বিশ্বের মধ্যে দুটি শক্তির কেন্দ্র ছিল, তখন সেটাকে দ্বিমেরুতা বলা হয়। আর এটাই হচ্ছে ঠান্ডা যুদ্ধ, যে কার মতাদর্শ কতটা ভালো, কার মতাদর্শ কে বেশি প্রভাব বিস্তার করতে পারে পৃথিবীতে, সেটাই চলছিল। সেটাই হচ্ছে মতাদর্শগত যে দ্বন্দ্ব, সেটাই হচ্ছে ঠান্ডা যুদ্ধ। তাহলে এই সময় যে তৃতীয় বিশ্বের যে দেশগুলি ছিল অর্থাৎ সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশগুলি, যেমন ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালে, তাই না? 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, অর্থাৎ 45 সালেই ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায়। তাহলে এই সময় ভারত সহ আরও অন্যান্য যে তৃতীয় বিশ্বের দেশগুলি ছিল, তাদের কাছে একটা চ্যালেঞ্জ এসে দাঁড়ায় যে তারা কোন জোটে যুক্ত হবে। তারা কি সমাজতান্ত্রিক এই জোটে যুক্ত হবে নাকি পুঁজিবাদী দেশের জোটে যুক্ত হবে? যেহেতু ঠান্ডা যুদ্ধের পর্ব এই সময় চলছিল, আমেরিকা চাচ্ছিল যে সব বিভিন্ন যে দেশ আছে তারা পুঁজিবাদী দেশ হয়ে যাক, আর সোভিয়েত ইউনিয়ন যে ছিল অর্থাৎ ইউএসএসআর, এই দেশটি চাচ্ছিল যে বিশ্বের অন্যান্য যে দেশগুলি আছে সেটা সমাজতান্ত্রিক দেশ হয়ে যাক। তো ভারত কী করলো, যে ভারত এই যে দুটি জোট, শক্তি জোট, দুটার সঙ্গেই সম্পর্ক ভালো রেখে চলতে লাগলো। অর্থাৎ ভারত একটা নির্দিষ্ট জোটে যোগ দেবে না, ভারত নিরপেক্ষ থাকবে, অর্থাৎ কোনো জোটে যোগ না দিয়ে নিরপেক্ষভাবে তার নীতি প্রণয়ন করবে। এটাই হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন, অর্থাৎ কোনো জোটে অংশগ্রহণ না করে নিরপেক্ষভাবে নিজের দেশের যে স্বাধীনভাবে নীতি প্রণয়ন করা, সেটাই হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে এই যে আন্দোলন, এটা কিন্তু একটা সংগঠন, ঠিক আছে, একটা সংস্থা, আন্তর্জাতিক সংস্থা। এর মধ্যে 120টা দেশ আছে, মনে রাখবে। যদি পরীক্ষায় আসে যে বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য দেশের সংখ্যা কত, মনে রাখবে 120। আর জোট নিরপেক্ষ আন্দোলনটা কি, যে ঠান্ডা যুদ্ধের সময় অর্থাৎ 1945 সাল থেকে 1991 সালের মধ্যে যে দুটি শক্তি জোটের কেন্দ্র হয়েছিল, সেই সময়ে বিশ্বের যে তৃতীয় বিশ্বের দেশগুলি যা আছে, যেমন ভারত আছে, যুগোস্লাভিয়া, তারপরে মিশর, ঠিক আছে, তারপরে ইন্দোনেশিয়া, এমন অনেক দেশ আছে যারা কি করলো, যে না, তারা কোনো জোটেই যোগ দেবে না, তারা দূরে থেকে নিজে স্বাধীনভাবে, সেই দেশ স্বাধীনভাবে কী করবে, যে নীতি প্রণয়ন করবে, যাতে কোনো দেশের শত্রু না হয়ে যায়। এখন ভারত যদি সমাজতান্ত্রিক দেশের জোটে যোগ দিয়ে দিত, তাহলে তো পুঁজিবাদী দেশের শত্রু হয়ে যেত। আবার যদি পুঁজিবাদী দেশের জোটে যোগ দিয়ে দিত, তাহলে সমাজতান্ত্রিক দেশের শত্রু হয়ে যেত। তাহলে ভারত চাইতো যে সবার সঙ্গেই সম্পর্ক ভালো রেখে চলতে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জোটে যোগ দেবে না ভারত এই সময়। তাহলে 120টি দেশ কিন্তু আছে এই জোট নিরপেক্ষ আন্দোলনে, এটা মনে রাখবে। এখন একটা কোশ্চেন এসে যায় যে ফাউন্ডিং মেম্বার, মনে রাখবে যে জোট নিরপেক্ষ আন্দোলনের
5টি ফাউন্ডিং মেম্বার দেশ আছে, আর সেই 5টি দেশের নাম প্লাস সেই দেশের লিডার তখন কে ছিল সেটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। যে প্রথমে হচ্ছে ভারত, ভারতের লিডার তখন কে ছিল? জওহরলাল নেহেরু, ঠিক আছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। আর তাকে কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়, এটা মনে রাখবে। তাহলে যদি পরীক্ষায় আসে যে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়, তাহলে এটি কিন্তু জনক, এটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকেই বলা হয়। ভারত ছাড়া আরও ছিল, যেমন যুগোস্লাভিয়া, এই যুগোস্লাভিয়ার লিডার ছিল তখন টিটো। নামগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপরে মিশর, এই মিশরের লিডারের নাম ছিল আবদেল নাসের। তারপরে ইন্দোনেশিয়া, লিডারের নাম ছিল সুকর্ণ। তারপরে আছে ঘানা, এই ঘানা দেশের লিডার ছিল নক্রুমা। তাহলে এই যে 5টি দেশের নাম লিখিয়ে দিলাম, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে জোট নিরপেক্ষ আন্দোলনের ফাউন্ডিং 5টি দেশের নাম, ফাউন্ডিং মেম্বার বলা হয় এই 5টি দেশকে। আর তার লিডার তখন কে ছিল? ভারতের ছিল জওহরলাল নেহেরু, যাকে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়। যুগোস্লাভিয়ার টিটো ছিল, মিশরের ছিল আবদেল নাসের, ইন্দোনেশিয়ার সুকর্ণ, আর ঘানার নক্রুমা। আর বর্তমানে কিন্তু যুগোস্লাভিয়া নামে কোনো দেশ নেই, আগে ছিল, এখন এই দেশটি ভেঙে আরও নতুন দেশ সৃষ্টি হয়েছে। যেমন সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি দেশ সৃষ্টি হয়েছে, ঠিক তেমনই এই যুগোস্লাভিয়া নামে কিন্তু বর্তমানে দেশ নেই। তাহলে এই 5টি দেশের নাম অবশ্যই মনে রাখবে, ক স্তম্ভ খ স্তম্ভ মেলানির জন্য কিন্তু দিতে পারে। এখন দেখো একটা সম্মেলন সম্পর্কে পড়তে হবে তোমাদের, সেটা হচ্ছে বান্দুং সম্মেলন। বান্দুং সম্মেলন, এই বান্দুং সম্মেলন কত সালে হয় এটাই শুধুমাত্র আসে পরীক্ষায়, মনে রাখবে যে বান্দুং সম্মেলন হয় 1955 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসেই যে বান্দুং সম্মেলন কত সালে হয়? 1955 সালে। আর এটা কোথায় হয়? এটা ইন্দোনেশিয়া, ঠিক আছে, ইন্দোনেশিয়ার বান্দুং নামে একটা জায়গায়, সেখানে কিন্তু এই সম্মেলনটা হয়, তার জন্য এটাকে বলা হয় বান্দুং সম্মেলন। এটা বলা হয় যে জোট নিরপেক্ষ আন্দোলনের আর কি, জোট নিরপেক্ষ আন্দোলন এই যে জোটটা, এটা গঠনের প্রথম বলিষ্ঠ প্রয়াস হিসেবে এই বান্দুং সম্মেলন করা হয়। এখানে টোটাল 29টি দেশ উপস্থিত ছিল, কিন্তু কতগুলি দেশ উপস্থিত ছিল এগুলি কিচ্ছু আসে না, শুধু আসে এই সম্মেলনটা কত সালে হয়, তো ডেটটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন কিছু আরও আলোচনা করব, যেমন পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতি কার কার কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? মনে রাখবে যে পঞ্চশীল নীতি, পঞ্চশীল নীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পঞ্চশীল নীতি 2টি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে চীন। মনে রাখবে ভারত চীন, এই 2টি দেশের মধ্যে কিন্তু এই পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়। আর এটা কত সালে স্বাক্ষরিত হয়? মনে রাখবে 1954 সালে কিন্তু এটা স্বাক্ষরিত হয়। আর তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু, আর চীনের প্রধানমন্ত্রী ছিল ঝৌ এনলাই, ঠিক আছে। লিডার কে ছিল সেটাও বলে দিলাম, জওহরলাল নেহেরু আর চীনের ঝৌ এনলাই। আর এখন এই পঞ্চশীল নীতিতে টোটাল 5টা নীতি আছে, তাহলে সেই 5টা নীতি এখন আলোচনা করব। সেই 5টা নীতি কি কি সেগুলি এখন লিখে দিচ্ছি। তাহলে এখন দেখো পঞ্চশীল নীতি। এই পঞ্চশীল নীতি কোন 2টি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত আর চীনের মধ্যে, ঠিক আছে, ভারত চীন। কত সালে? 1954 সালে। দেখো পঞ্চশীল, পঞ্চ মানে কি? 5,
তাহলে এখানে 5টি নীতির উল্লেখ আছে, 5টি নীতি। তাহলে সেই 5টি নীতি কি কি? একটা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থান। দ্বিতীয় হচ্ছে অনাক্রমণ, অর্থাৎ আক্রমণ না করা। তৃতীয় হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা, ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ। ঠিক আছে, এটা 3 নম্বর। 4 নম্বর নীতি হচ্ছে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, এটা হচ্ছে 4 নম্বর নীতি। লাস্ট 5 নম্বর নীতি হচ্ছে সমতা ও পারস্পরিক সহযোগিতা, তাহলে এই যে 5টা নীতি, এটা মনে রাখবে। এই নীতি কেন স্বাক্ষরিত করা হয়? পঞ্চশীল নীতি, ভারত এবং চীনের মধ্যে যাতে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, ঠিক আছে, সম্পর্ক যাতে আরও বেটার করা যায়, তার জন্য ভারতের ছিল জওহরলাল নেহেরু, আর চীনের তখন লিডার ছিল ঝৌ এনলাই। তাহলে এই দুজনের মধ্যে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। আর ফার্স্ট হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, অর্থাৎ দুটি দেশ শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে, ঠিক আছে, কোনো যুদ্ধ করবে না। কিন্তু ভারত এবং চীনের মধ্যে কিন্তু 1962 সালে একটা যুদ্ধ হয়, তোমরা জানো, ঠিক আছে। ভারত চীন সীমান্ত যুদ্ধ হয় কত সালে? মনে রাখবে, এই 1962 সালেই হয়। তারপরে অনাক্রমণ, অর্থাৎ আক্রমণ না করা, একটা দেশ অপর দেশকে আক্রমণ করবে না, অর্থাৎ আগেই ভারত চীনকে আক্রমণ করবে না বা চীন ভারতকে আক্রমণ করবে না। নেক্সট হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ। ভৌগোলিক অখণ্ডতা অর্থাৎ ভারত যে আছে এবং চীন যে আছে, ভৌগোলিক অখণ্ডতা যাতে বজায় থাকে, অর্থাৎ একটা দেশ অন্য দেশের ভূখণ্ড যাতে দখল না করে নেয়, ঠিক আছে, এমন না যে যুদ্ধ করলো এদিকটা ভূখণ্ড বললো নিজের অংশ, এটা যাতে না হয়। এবং সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ। সার্বভৌমত্ব মানে কি? তাহলে একটা দেশ যখন অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে নিয়ন্ত্রণমুক্ত থাকবে অন্য দেশের দ্বারা, তখন সেটা হচ্ছে সার্বভৌম। যেমন ভারতে ব্রিটিশ 200 বছর পর্যন্ত রাজ করেছে, তখন কিন্তু ভারত একটা সার্বভৌম রাষ্ট্র ছিল না। বর্তমানে ভারত একটা সার্বভৌম রাষ্ট্র, কারণ ভারত এখন অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। তাহলে এই যে সার্বভৌমত্ব, এটার প্রতি সবসময় শ্রদ্ধাবোধ দেখাতে হবে দুটি দেশকেই। নেক্সট হচ্ছে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, ইন্টারনাল ম্যাটারে যাতে হস্তক্ষেপ না করে। ভারতের কিছু হচ্ছে, চীন ইন্টারফেয়ার করছে, সেটা যাতে না হয়। নেক্সট হচ্ছে সমতা ও পারস্পরিক সহযোগিতা। দুটি দেশ পাশাপাশি অবস্থান করেছে, ভারত এবং চীন, তারা দুটি দেশের মধ্যে সমতা যাতে বজায় থাকে এবং পারস্পরিক সহযোগিতা যাতে হয়, তাহলেই না সেই এলাকার মধ্যে, সেই রিজিয়নটার মধ্যে শান্তি বজায় থাকবে, তাদের উন্নয়ন ঘটবে দুটি দেশেরই, তাই না? তাহলে এটাই বলছে পঞ্চশীল নীতিতে, এই 5টি নীতির কথা উল্লেখ আছে। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন এভাবে আসবে যে এখানে একটা দিয়ে দেবে যে নিম্নের কোনটি একটি পঞ্চশীল নীতি নয়। 4টা অপশান দেওয়া থাকবে, 4টার মধ্যে 3টা তো দেওয়া থাকবে এখান থেকে, 3টা নীতি, আর একটা অন্য দিয়ে দিবে, ঠিক আছে, যেটা নীতি না। তাহলে তোমাদের উত্তর করতে হবে 9, যেহেতু প্রশ্নে লেখা থাকবে যে 9, এর জন্য যেটা এই 5টার মধ্যে দেওয়া থাকবে না সেটাতে তোমরা আর কি ওএমআর ফিল আপ করবে, ঠিক আছে, সেটা উত্তর হবে। আর পরীক্ষা এভাবেও আসতে পারে যে একটি পঞ্চশীল নীতি হলো, নিচে এই 5টার মধ্যে একটা দিয়ে রাখলো আর 3টা অন্য আলাদা অপশন, আলাদা নীতি দিল, তাই না? তাহলে এই পঞ্চশীল নীতি থেকে এভাবে কোশ্চেন আসবে। আর এখানে সালটা ইম্পর্টেন্ট, আর কোন কোন দেশের মধ্যে হয় সেটা ইম্পর্টেন্ট, বোঝা গেল?
তাহলে এবার আরও কিছু আলোচনা করব, সেটা হচ্ছে এই জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য এবং বর্তমানে এর প্রাসঙ্গিকতা, এই দুটি টপিক আলোচনা করব। ঠিক আছে, তাহলে আগে এখানে লিখে দিচ্ছি, তারপর এক করে আলোচনা করছি। এখন দেখো এই জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ, যে এই যে সংগঠনটা জোট নিরপেক্ষ আন্দোলন, এর মধ্যে বর্তমানে 120টা দেশ আছে। তাহলে এই জোটটা গঠনের লক্ষ্য কী ছিল বা উদ্দেশ্য কী, পয়েন্টগুলি আলোচনা করব বিস্তারিত, তোমরা শুধু বুঝে রাখো। ঠিক আছে, এখন কোশ্চেন যেভাবেই ঘুরিয়ে দেখ তোমরা করতে পারবে। দেখো ফার্স্ট হচ্ছে সার্বভৌমিকতা ও স্বাধীনতার প্রতি সমর্থন। তাহলে এই জোট নিরপেক্ষ আন্দোলনের একটা উদ্দেশ্য ছিল যে এই জোটটা সবসময় সার্বভৌমিকতা ও স্বাধীনতার প্রতি সমর্থন জানাবে। অর্থাৎ 1945 সালের পরেই শুরু হয়ে যায় ঠান্ডা যুদ্ধ, আর এই ঠান্ডা যুদ্ধের পর্বে অনেক আর কি দেশ স্বাধীন হয়। ঠিক আছে, বিভিন্ন দেশ উপনিবেশ স্থাপন করেছিল। সেই উপনিবেশ থেকে যেমন ব্রিটিশ ভারতে 200 বছর শাসন করে, তারপরে ব্রিটিশ চলে যায় ভারতকে রেখে, তাহলে ভারত একটা স্বাধীন দেশ হয়ে যায়। তাহলে এই যে দেশগুলি স্বাধীন হচ্ছে, তাহলে সেই সদ্য স্বাধীন দেশগুলির সার্বভৌমিকতা ও স্বাধীনতার প্রতি সমর্থন জানাচ্ছে এই আন্দোলন, জোট নিরপেক্ষ আন্দোলন। নেক্সট হচ্ছে জোট নিরপেক্ষ দেশগুলির স্বাধীনতা সংরক্ষণ। অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনের যে দেশগুলি আছে, আগে কম ছিল, আস্তে আস্তে 120টা হলো। তাহলে এই জোটের দেশগুলির স্বাধীনতাকে সংরক্ষণ করা, অর্থাৎ যে কোনো দেশ এসে এই দেশের মধ্যে উপনিবেশ স্থাপন করে ফেললো আর বললো যে এই দেশটা এখন এই দেশটাকে আমরা পরিচালনা করব, তাহলে এটা যাতে না হয়। ঠিক আছে, প্রত্যেকটা দেশ যাতে স্বাধীনভাবে চলতে পারে সে তা দেখা হবে। নেক্সট হচ্ছে 3 নম্বর উদ্দেশ্য ছিল এই জোট নিরপেক্ষ আন্দোলনের সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ আর নয়া উপনিবেশবাদ ও বর্ণ বিদ্বেষের বিরোধিতা করা। তাহলে এই জোট নিরপেক্ষ আন্দোলন সবসময় সাম্রাজ্যবাদ মানে কি, সাম্রাজ্যবাদ মানে একটা দেশ, সেই দেশ অন্য দেশকে আক্রমণ করে সেই দেশের এলাকাকে নিজের দেশের অন্তর্ভুক্ত করছে। তাহলে এই যে দেশগুলি অর্থাৎ সাম্রাজ্যকে বিস্তার করছে, সেগুলি হচ্ছে সাম্রাজ্যবাদ। তাহলে এই সাম্রাজ্যবাদের বিরোধিতা করে এই আন্দোলন। তারপরে উপনিবেশবাদ, যেমন ভারতের মধ্যে ব্রিটিশ উপনিবেশ স্থাপন করেছিল, তাহলে তার বিরোধিতা করে। নয়া উপনিবেশবাদ কি, এবার নয়া দেখো উপনিবেশবাদ হচ্ছে ধরো একটা দেশের উপরে একটা দেশ প্রত্যক্ষভাবে সেখানের মধ্যে তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যেমন ভারতের মধ্যে ব্রিটিশ নিয়েছিল। আর নয়া উপনিবেশবাদ হচ্ছে পরোক্ষভাবে, অর্থাৎ সরাসরি একটা দেশ কোনো দেশকে নিয়ন্ত্রণ করবে না, কিন্তু তার প্রভাব বিস্তার করতে থাকবে, অর্থাৎ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। যেমন একটা দেশ অন্য দেশকে ঋণ দিল, ঠিক আছে, ধরো ভারত, যেমন চীন অনেক দরিদ্র দেশকে ঋণ দিল অনেক, তারপরে সেই দরিদ্র দেশগুলি যদি ঋণ শোধ করতে না পারে, তাহলে সেই চীনের কথা মতো সেই দেশগুলিকে চলতে হয়। ঠিক আছে, তাহলে এগুলি হচ্ছে কৌশল নয়া উপনিবেশবাদের। বা সেই একটা ছোট্ট দরিদ্র দেশ আছে বা কোনো দেশের পাশে সামরিক ঘাঁটি স্থাপন করলো, আর সেই ঘাঁটি স্থাপনের মাধ্যমে আর কি প্রভাব বিস্তার করছে অন্য দেশের ওপরে, তাহলে এইগুলি হচ্ছে নয়া উপনিবেশবাদ। অর্থাৎ প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ না করলেও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে, এটাই হচ্ছে নয়া উপনিবেশবাদ। এরও বিরোধিতা করে এই জোট নিরপেক্ষ আন্দোলন। তারপরে বর্ণ বিদ্বেষের বিরোধিতা, কোনো দেশের মধ্যে সাদা বর্ণের মানুষ এবং কৃষ্ণ বর্ণের মানুষের মধ্যে যখন ভেদাভেদ হয়, তাহলে সেটা যাতে না হয় তার জন্য তার বিরোধিতা করে এই আন্দোলন। নেক্সট হচ্ছে বিশ্বব্যাপী নিরস্ত্রীকরণের প্রচার। তাহলে বিশ্বব্যাপী নিরস্ত্রীকরণ অর্থাৎ এই সময়টাতে কী চলছিল ঠান্ডা যুদ্ধের সময়, যে প্রত্যেকটা দেশ, পুঁজিবাদী দেশ, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সমাজতান্ত্রিক দেশেরা অস্ত্র উৎপাদন করছিল। ঠিক আছে, অস্ত্র উৎপাদনের মাধ্যমে তাদের আর কি সামরিক দিক থেকে সেই দেশগুলি শক্তিশালী হচ্ছিল, যে আমার প্রভাবটা সব থেকে বেশি, আমি সব থেকে শক্তিশালী দেশ। তাহলে এই যে অস্ত্র উৎপাদন বাড়ছিল, তাহলে এটা যাতে না হয় নিরস্ত্রীকরণের প্রচার করেছিল এই আন্দোলন, যার দ্বারা পৃথিবীর মধ্যে যাতে শান্তি বজায় থাকে, তাই না? অস্ত্র উৎপাদন বাড়লে কী হবে, বিশ্বের মধ্যে কিন্তু যুদ্ধের প্রবণতা সৃষ্টি হবে। তার জন্য যাতে অস্ত্র উৎপাদন পরিমাণটা কম হয়, অর্থাৎ নিরস্ত্রীকরণের প্রচারের পক্ষে ছিল এই জোট নিরপেক্ষ আন্দোলন। নেক্সট হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতাকে উৎসাহ দান। তাহলে এই আন্দোলন সবসময় অর্থনৈতিক উন্নয়নকে এবং সহযোগিতাকে উৎসাহ দান দিত। অর্থাৎ সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশগুলি মিলে এই জোট নিরপেক্ষ আন্দোলন শুরু করে। ভারত 1947 সালে স্বাধীন হয়, তারপরে যুগোস্লাভিয়া, তারপরে মিশর, ঘানা, ইন্দোনেশিয়া, এই 5টি দেশ ফাউন্ডিং মেম্বার যাদের বলা হয় এরা, এবং তারপরে আরও দেশ যুক্ত হতে থাকে। তো তারা কী করে, তারা সবসময় চায় যে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে এখন
সবেমাত্র দেশ স্বাধীন হলো, এখন কোনো একটা জোটের মধ্যে যুক্ত হয়ে গেলে তাহলে কি হবে, যে সেই জোটের কথা মতো চলতে হবে। যেমন সোভিয়েত ইউনিয়নের যদি সমাজতান্ত্রিক দেশের জোটে যুক্ত হয়ে যেতাম, ভারত যুক্ত হয়ে যেত, তাহলে সোভিয়েত ইউনিয়নের কথা মতো চলতে হতো। বা পুঁজিবাদী দেশের জোটে যুক্ত হলে আমেরিকার কথা শুনতে হতো। তাহলে এখানের মধ্যে কোনো জোটেই যুক্ত না হয়ে স্বাধীনভাবে নীতি প্রণয়ন করে, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন ঘটানোই এই দেশগুলির প্রধান লক্ষ্য ছিল। ঠিক আছে, যে ঝামেলায় না পড়ে আমরা নিজেরটা নিজে দেখব, আমরা নিজের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবো নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে। এবার হচ্ছে দেখো বর্তমানে প্রাসঙ্গিকতা, অর্থাৎ ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে গেছে। ঠান্ডা যুদ্ধের সময় এই জোট নিরপেক্ষ আন্দোলন আর কি গঠিত হয়েছিল। আর একটা কোশ্চেন আসে যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন এই কোশ্চেনটা কিন্তু এবার 2026-এ এসেছিল। ঠিক আছে, যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়, হ্যাঁ কোথায় হয় বা কবে হয়, এই দুটোর মধ্যে একটা এসেছিল। তাহলে মনে রাখবে বেলগ্রেডে হয়। ঠিক আছে, কোথায় হয়? বেলগ্রেড। এই বেলগ্রেড হচ্ছে যুগোস্লাভিয়া যে দেশটি ছিল না, যুগোস্লাভিয়ার রাজধানী ছিল এই বেলগ্রেড। তাহলে এই বেলগ্রেডের মধ্যে 1961 সালে কিন্তু হয়েছিল। তাহলে এবার বেলগ্রেড এসেছিল মনে হয়, যে এইভাবে কোশ্চেনটা এসেছিল যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল। তাহলে তোমাদের সময় আসতে পারে যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কত সালে হয়? মনে রাখবে 1961 সালে। তাহলে এই দুটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়? বেলগ্রেডে। কত সালে হয়? 1961 সালে। আসতেই পারে। ঠিক আছে, এখন দেখো বর্তমানে প্রাসঙ্গিকতা, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের সময় দুটি জোট ছিল, একটা পুঁজিবাদী জোট, একটা সমাজতান্ত্রিক দেশের জোট। তাহলে সেই সময় এই জোটটা গঠন করা হয়েছিল, কিন্তু বর্তমানে তো ঠান্ডা যুদ্ধ চলছে না, 1991 সালে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে যায়। তাহলে বর্তমানে এই জোটের প্রাসঙ্গিকতা কী? বর্তমানে যে এই জোটটা আছে, তাহলে এই জোটের প্রাসঙ্গিকতা কী? ঠিক আছে, এখন আছে, এর গুরুত্বটা কী? তাহলে এই প্রাসঙ্গিকতা আলোচনা করব। ফার্স্ট হচ্ছে নয়া উপনিবেশবাদের কৌশলকে প্রতিহত করা। নয়া উপনিবেশবাদ, একটু আগেই বললাম, নয়া উপনিবেশবাদ অর্থাৎ পরোক্ষভাবে, ঠিক আছে, প্রত্যক্ষভাবে না, কিন্তু একটা দেশ অন্য দেশের উপরে অন্য দেশকে নিয়ন্ত্রণ করছে। বর্তমানে কিন্তু এমন করা যাবে না, কারণ বিশ্বের মধ্যে সমস্ত জনমত এক হয়ে গেলে সেই দেশের উপর প্রেশার আসবে। তার জন্য এখন দেশগুলি কি করে, যে পরোক্ষভাবে, সে সরাসরি কোনো দেশকে নিয়ন্ত্রণ করছে না, কিন্তু পরোক্ষভাবে তাকে ঋণের জালে জড়িয়ে তার পাশে সামরিক ঘাঁটি স্থাপন করে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাহলে এই কৌশলগুলিকে যাতে প্রতিহত করা যায় তার জন্য চেষ্টা করে এই জোট নিরপেক্ষ আন্দোলন বর্তমানে। তাহলে এটা প্রাসঙ্গিকতা আছে। নেক্সট হচ্ছে সামাজিক সমস্যাগুলির দূরীকরণে সক্রিয়তা। সামাজিক বিভিন্ন সমস্যা আছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তারপরে টেররিজম, সন্ত্রাসবাদ আছে। তাহলে এই যে সমস্যাগুলি, একটা দেশ মিলে কিন্তু একটা দেশ কি এই সমস্যাগুলি সমাধান করতে পারে? যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাহলে জলবায়ু পরিবর্তন কিন্তু একটা দেশ মিলে সেই জলবায়ু পরিবর্তনকে প্রতিরোধ করতে পারবে না। তার জন্য যেহেতু এই জোটের মধ্যে 120টা দেশ আছে, 120টা মেম্বার দেশ, তাহলে এই 120টা দেশ যদি কোনো পদক্ষেপ নেয় বিশ্বের মধ্যে কিন্তু একটা ভালো প্রভাব পড়বে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দক্ষিণ গোলার্ধের দরিদ্র দেশগুলির স্বার্থ রক্ষা। দক্ষিণ গোলার্ধের দরিদ্র দেশ মানে এখানের মধ্যে দক্ষিণ গোলার্ধে বলতে আর কি অনুন্নত যে দেশগুলি আছে, যেগুলি ডেভেলপ হয়নি এখনও, আফ্রিকার অনেক দেশগুলি আছে, ল্যাটিন আমেরিকার অনেক দেশ আছে। ঠিক আছে, তাহলে সেই দেশগুলির স্বার্থ রক্ষা, যাতে তারাও বিশ্বের মধ্যে নিজের স্বার্থ রক্ষা করতে পারে। অন্য দেশ শুধু শোষণ করে নিল, ঠিক আছে, শোষণ করছে এই দেশগুলির উপরে, এমন যেতে না হয়। নেক্সট হচ্ছে সন্ত্রাসবাদের মোকাবিলা। একটু আগে বললাম সামাজিক বিভিন্ন সমস্যা আছে, যেমন সন্ত্রাসবাদ আছে, টেররিজম। তাহলে সেই সন্ত্রাসবাদেরও মোকাবিলা করা কিন্তু এই জোট নিরপেক্ষ আন্দোলনের এটা বর্তমানে একটা প্রাসঙ্গিকতা হয়ে দাঁড়ায়। বর্তমানে সন্ত্রাসবাদ দেখা যায়, পাকিস্তান থেকে ভারতে আক্রমণ হয়, যেমন পেহেলগামে অ্যাটাক হলো, ঠিক আছে, 2025-এ। তাহলে এই যে সন্ত্রাসবাদী যে আক্রমণগুলি হয় এক একটা দেশে, তাহলে এর থেকে মোকাবিলা করার ক্ষেত্রেও কিন্তু এই জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলি পদক্ষেপ নিতে পারে। নেক্সট তথ্য প্রযুক্তিগত বৈষম্য দূরীকরণ। তাহলে একটা বর্তমানে প্রাসঙ্গিকতা হচ্ছে যে তথ্য প্রযুক্তিগত বৈষম্য। তথ্য প্রযুক্তিগত বৈষম্য মানে একটা দেশ তথ্য প্রযুক্তিতে অনেক
উন্নত হয়ে আছে, তার কাছে অনেক টেকনোলজি আছে, ইনফরমেশন টেকনোলজি, আর অন্য অনেক দেশ আছে অনুন্নত যেগুলির কাছে অতটা সেই দেশের কাছে কোনো ইনফরমেশন টেকনোলজিতে অতটা উন্নত নয়। তাহলে সেই দেশগুলিকেও যাতে এই টেকনোলজি অর্থাৎ তথ্য প্রযুক্তিগুলি ট্রান্সফার করা হয় সেটার কথা বলা হচ্ছে, অর্থাৎ বৈষম্য যাতে না থাকে বিশ্বের মধ্যে। ধরো ভারতের কাছে কোনো একটা টেকনোলজি আছে যে সমুদ্র জল তো খাওয়ার উপযুক্ত নয়, তাহলে সেই জলকে খাওয়ার উপযুক্ত করার জন্য কোনো তো তথ্য প্রযুক্তির প্রয়োজন আছে। তাহলে সেই টেকনোলজি যদি অন্য একটা দেশকে দেওয়া যায়, যেই দেশের মধ্যে জলের অভাব আছে, ঠিক আছে, খাদ্য জলের অভাব আছে, কিন্তু সেই দেশে কি সমুদ্র জল আছে, তাহলে সমুদ্র জলকে খাদ্য জলে পরিণত করতে সেই টেকনোলজির ভূমিকা আছে। তাহলে সেটা যদি দেওয়া হয় তাহলে সেই দেশে উপকৃত হবে। তাহলে বিশ্বের মধ্যে যাতে এই তথ্য প্রযুক্তিগত বৈষম্য দূর করা যায়, এটা একটা বর্তমানে প্রাসঙ্গিকতা। তাহলে এই ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের সমস্ত আলোচনা। এখান থেকে যা যা কোশ্চেন আসতে পারে সমস্ত কিছু আলোচনা করলাম। তো ক্লাসটি যারা মন দিয়ে দেখলে তারা কিন্তু, যারা ব্যাচে যুক্ত নেই তোমরা লিখতে পারো, খাতায় লিখে করতে পারো, আর যারা ব্যাচে যুক্ত আছো তাদের তো কোনো টেনশন নেই, আমি কিন্তু এই সমস্ত পিডিএফ আকারে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমি নেক্সট দিন তোমাদের এই প্রথম অধ্যায় থেকে কী কী এমসিকিউ কোশ্চেন আসতে পারে আমি সব থেকে বেছে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আসবো এই ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। আর তারপরে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস শুরু করে দেবো।